আর আজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সদ্য অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। তিনি এতক্ষণ ছিলেন কলকাতা পুরসভায়। সেই রেজিগনেশন প্রসেস অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ দুজনে পদত্যাগ করলেন, সেই পুরোটা এই সময় লাইভ আপনাদের সামনে তুলে রয়েছে এবং তারপর দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন তাও জানিয়েছি। কিন্তু প্রশ্ন অনেক, উত্তর খোঁজার চেষ্টা। অরূপদা এই মুহূর্তে এই সময় লাইভ স্টুডিওতে। অরূপদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটা রেকটিফিকেশন করে দিই, আমি সদস্য ছিলাম, চেয়ারম্যান নয়। চেয়ারম্যান বিরোধী দল থেকে হয়। অরূপদা, প্রথম প্রশ্ন যেটা খুব স্বাভাবিক, কি এমন পরিস্থিতি তৈরি হলো যে পদত্যাগের প্রসঙ্গ চলে এলো? ঠিক, প্রথম কথা, সদ্য বিধানসভা নির্বাচনে রায় এসছে, বিপুল জনাদেশ নিয়ে নতুন সরকার হয়েছে, আমরা পরাজিত হয়েছি। কলকাতার ফলাফলও আমরা পর্যদস্ত হয়েছি। এক, মানুষের ম্যান্ডেটকে মান্যতা দিতে শেখাটাও বড় গণতন্ত্রের লক্ষণ। দুই, যে কমিটি থেকে আমি সরে এলাম, এই কমিটি মূলত গত 7-8 মাস ধরে যে মিটিং হওয়ার কথা সেই মিটিং হয়নি। বর্তমান যা প্রেক্ষিত তাতে আগামী অদূর ভবিষ্যতেও সেই মিটিংয়ের কোনো সম্ভাবনা আমি অন্তত দেখতে পাচ্ছি না। কিন্তু এই কমিটির রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পুরসভার অডিট রিলেটেড যাবতীয় কিছু মনিটর করার দায়িত্ব এই কমিটির। অনাবশ্যক একটা জায়গা যেখানে আমার কোনো কন্ট্রিবিউশন থাকছে না, আমি সেই পদ আঁকড়ে বসে থাকবো কেন? প্রশ্নটা এই জায়গা থেকে। আর যদি পদত্যাগের কথা বলেন, আমি তো মমতা ব্যানার্জিকে দেখে আমি ছোটবেলা থেকে রাজনীতি করতে শিখেছি। মমতা ব্যানার্জি পদত্যাগের শিক্ষা দিয়েছেন, পদ আঁকড়ে থাকার শিক্ষা মমতা ব্যানার্জি দেননি। যখন কফিন কেলেঙ্কারি হয়েছিল, আপনাদের মনে থাকবে, মমতা ব্যানার্জি ছেঁড়া চটির মতো মন্ত্রিত্বকে ত্যাগ করে চলে এসেছিলেন। আজকে তাই কোথাও গিয়ে মনে হচ্ছে একদিকে পাবলিক ম্যান্ডেট, তাকে মান্যতা দেওয়া উচিত, তার সাথে সাথে যেই কমিটিতে আমার কোনো কন্ট্রিবিউশন থাকছে না, অনাবশ্যক সেখানে পদ আঁকড়ে থাকা অর্থহীন। এরপরও আমার হাতে দুটো পদ রয়েছে, সেগুলোকে আপনি আপদ বলবেন না বিপদ বলে ডিফাইন করবেন আমি জানি না। একটি পদ মুখপাত্রর পদ, সেই পদ থেকে আমি আজকে ইস্তফা দিচ্ছি। বাকি পদটা জনপ্রতিনিধির। জনপ্রতিনিধি পদটা আমি ভেবেছিলাম একসাথে ইস্তফা দেব, কিন্তু আজও আমার ওয়ার্ড অফিসে অজস্র মানুষ দৈনন্দিন সইয়ের জন্য আসেন। কাউন্সিলরের উপর ওয়ার্ডের একটা বড় সেকশনের মানুষ ডিপেন্ড করে থাকেন, কারণ প্রতিদিনের দৈনন্দিনের সইয়ের জন্য কাউন্সিলরকে তাদের প্রয়োজন হয়। সেই জায়গায় আমি যদি আজকে পদত্যাগ করে ফেলি, অল্টারনেটিভ কোনো ব্যবস্থা যতক্ষণ না তৈরি হচ্ছে, তাহলে সেই মানুষগুলোকে বিপদে ফেলা হবে। যেই মানুষ আমাকে ভোট দিয়েছেন বা দেননি, আমি তাদেরও জনপ্রতিনিধি। আমাকে তো শুধু তৃণমূলের কর্মীরা ভোট দিয়েছেন তা নয়, প্রচুর সাধারণ মানুষও ভোট দিয়েছেন। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে আমার বিরোধী দলের যারা মতামতের মানুষ, তারা আমাকে ভোট দেননি, কিন্তু তার বাইরেও প্রচুর নিউট্রাল মানুষ থাকেন যারা কোনো দলই করেন না, তাদের ভোটও আমি পেয়েছিলাম। সেই মানুষকে, বা আমার বিরোধী দলেরও মানুষ যে তারও পরিষেবা পাওয়ার অধিকার আছে, সেই মানুষ পরিষেবাটা যতক্ষণ না এনশিওর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রয়েছি। কিন্তু সেটাও আমি বেশিক্ষণ থাকতে চাইছি না। পদ আঁকড়ে পড়ে থাকার মানসিকতা নিয়ে 34 বছর বিরোধী থেকে রাজনীতি করার শিক্ষা নিয়ে বড় হয়েছি। 15 বছর সরকারে ছিলাম ঠিকই, কিন্তু সরকারের সেই ক্লেদ বা মেদ কোনোটাই খুব একটা গায়ে লাগাতে দিইনি সচেতনভাবে। তাই জন্য বিরোধী পরিসরে আমি স্বচ্ছন্দ থাকবো। অরূপদা, আপনি কমিটি থেকে সরে এলেন, পদত্যাগ করলেন, কাউন্সিলর পদ ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন, মুখপাত্র পদ ছাড়ছেন। এত ছেড়ে দিচ্ছেন কিসের ওপর রাগ করে, কিসের ওপর অভিমান করে? দেখুন, দিনের শেষে তো মানুষ মানে শুধু তো হরমোন নয়, মন বলেও একটা শব্দ আছে। তো এই হরমোন এবং মনের সংমিশ্রণে চলা যখন একটা আইডেন্টিটি থাকে, সেটাই মানুষ, তার মন থাকে। তো সেই মন আঘাতপ্রাপ্ত হয়, খারাপ লাগা থাকে, ভালো লাগা থাকে। মনে থাকবে আপনাদের, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন এই সিদ্ধান্তটা খুব একটা সহজ নয়, কারণ তৃণমূল কংগ্রেস ইনসেপশনের সময় থেকে, শুরুর সময় থেকে, 1998 সাল, এখনো মনে হচ্ছে 97 সাল, তখন দল তৈরি হবে এই সময়ের সূচনা। সেই সময় মিছিল, তারপরে ইনডোর ভার্সেস আউটডোর মিটিং। আমি তখন চারুচন্দ্র কলেজে পড়ি। আজকে যে আমার সাথে ঘটনাচক্রে আরেকজন রেজিগনেশন দিল, স্বরূপ, ও কলেজে তখন আমার লিডার। আমি কলেজে ঢুকেছি এবং যেহেতু আমি প্রথম দিন থেকে ভালো বলতে পারতাম, তো আমার গেট মিটিংগুলোতে একটা কদর ছিল যে মাইকে অ্যানাউন্সটা আমি করতাম।
টুকটাক বলতাম। তৃণমূল ছাত্র পরিষদের সূচনার রেজলিউশনে পর্যন্ত ওই 4 নম্বর আমাদের রুমটা ছিল দোতলায়, সেখানে যে রেজলিউশন হয় সেখানে আমার সই রয়েছে। সেই দিন থেকে যাত্রাপথ আজকে 28 বছর হয়ে গিয়েছে, খারাপ লাগা থাকবে। কিন্তু এটা ঘটনা, দলটা তো সত্যি কথা তৃণমূল কংগ্রেস, তৃণমূল স্তরে কর্মীদের দল নেই। সে কি, কেন? মমতা ব্যানার্জির কাছে কজন এমএলএ গিয়ে কথা বলতে পারতেন? মমতাদি মাটির সাথে থাকতেন, কিন্তু মমতাদিকে যারা ওই ডাবল জোনাল মার্কিং এ ঘিরে রেখেছে, তারা মমতাদির কাছে সাধারণ কর্মী সমর্থক তাদেরকে আসতে দিয়েছেন? এমএলএরা যেতে পেরেছেন? এই ধরুন এই ধর্মতলা, আপনার অফিসের উল্টো দিকে ধর্ণা মঞ্চ হয়েছিল, আপনি তো রোজ গেছেন ধর্ণা মঞ্চে। ধর্ণা মঞ্চ আলো করে যারা বসেছিলেন তারা কজন পলিটিক্যাল এলিমেন্ট আর কজন সেলিব্রিটি কোশ্চেন ছিল আপনি আমার থেকে ভালো জানেন। এমএলএরা, গ্রামের এমএলএরা লোক নিয়ে এসছে বাসে করে, মঞ্চে উঠতে পারেনি, নিচের কোনার একটা চেয়ারে জায়গা হয়েছে। কাউন্সিলরদের কথা ছেড়েই দিন, আমার তো মুখটা চেনে বলে হয়তো ক্ষমাঘেন্না করে নিচে অব্দি গিয়ে বসার সুযোগ পেয়েছি, সকলে তো সেই সুযোগ হয়নি। অথচ তারা বাসে করে, গাড়ি করে, ম্যাটাডোর করে লোক আনতেন। চারপাশ পরিবেষ্টিত হয়ে থাকতেন কারা? সেলিব্রিটি কোশ্চেন। আজকে কোথায় সেই সেলিব্রিটি? যারা সাংসদ হয়েছেন, যারা বিধায়ক হয়েছেন, যারা রাজ্যসভায় গিয়েছেন, বা যারা ভোটে হেরে গেছেন, টিকিট পেয়েছিলেন, তাদের মধ্যে কজন মমতা ব্যানার্জি বাড়িতে যখন রবীন্দ্র জয়ন্তী হলে উপস্থিত ছিলেন? আর কজন বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণের দিন সেলফি তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়? কাদের নিয়ে সংসার সাজিয়েছিলেন? সেই মানুষগুলো আজকে আপনার পাশে নেই। পাশের দুর্দিনে প্রথম দিন থেকে যারা ছিল তারা ক্রমশ দূরে সরে গিয়েছে, ক্রমশ দূরে। আর যাদের কথা শুনে যে ডাবল জোনাল মার্কিং ভেদ করে মানুষ ঢুকতে পারত না, ডান হাত বা হাত আর অজু হাতের মাঝখানে কর্মীরা যে নিষ্পেষিত হতো, এমএলএরা যেতে পারত না। আমি বলছি তো, পশ্চিমবঙ্গের আগের টার্মে 294টা বিধায়কের মধ্যে প্রায় ওই বাই ইলেকশন ফিলেকশন মিলে 221-22টা বিধায়ক তৃণমূলের ছিল। তার অর্ধেক কি, 70%-এর কাছে মমতা ব্যানার্জি প্রাইভেট নাম্বার ছিল না। একটা সিরিয়ালের অভিনেত্রী হয়তো 3টে এপিসোডে তার মুখ দেখা গেছে, তার কাছে মমতা ব্যানার্জি প্রাইভেট নাম্বার রয়েছে। সে ডাইরেক্ট রিচ করতে পারে, দলের এমএলএ রিচ করতে পারেন। এই যে তৃণমূল কংগ্রেস, এটা তো তৃণমূল স্তরের কর্মীদের কংগ্রেস নেই। আমি মমতাদিকে দোষ দেবো না, কিন্তু মমতাদির পাশের বৃত্তগুলো যারা আলোকিত করেছিলেন তারা মমতাদির কাছে কেন পৌঁছতে দেননি? তাদের মৌরসী পাট্টা চলে যাবে বলে, একাধিপত্য চলে যাবে বলে? আজকে এই যে ঘটনাগুলো, এই যে মানুষের অ্যাকচুয়াল ফিডব্যাক তো মমতাদির কাছেই যেত না। মানুষ কি ভাবছে আজকে, ধরুন আমি খুব সহজ উদাহরণ দিচ্ছি একটা, বললে আমাকে বলবো আমি বিজেপি হয়ে গেছি। আরে বাইনারির বাইরেও একটা রাজনীতি আছে। তৃণমূল না করা বা তৃণমূলের কোনো জিনিস খারাপ লাগা মানেই সেটা বিজেপি হয়ে যাওয়া না। খুব সাম্প্রতিক উদাহরণ, চিংড়িহাটায় যে মেট্রো রেলের যে কাজটা চলছে, 2 বছর এই কাজটা হতে দেওয়া হয়নি। কেউ না কেউ তো মমতা ব্যানার্জিকে ব্রিফ করেছে যে এই কাজটা দরকার নেই, এখন প্রয়োজন। সরকার এটাকে আটকাতে সুপ্রিম কোর্ট অব্দি গিয়েছিল। আমি মুখপাত্র হিসেবে বা আমরা যারা মুখপাত্র টিম, তারা প্রতিদিন এটাকে ডিফেন্ড করার চেষ্টা করি, কিন্তু আমি নিজে বুঝতে পারছি আমার যুক্তি দুর্বল দাঁড়াচ্ছে না। আমি তো দল করি, দলকে ডিফেন্ড করতে গেলে আমার কি মনে হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, দলের পার্টি লাইনটা ইম্পর্টেন্ট। আজকে নতুন সরকার এলো, 5 দিনে কাজটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট মানে মেন স্ট্রাকচারাল আর্কিটেকচারাল কাজটা কমপ্লিট হলো। তার জন্য কেন আমাকে সুপ্রিম কোর্টে দৌড়তে হয়েছিল? এর কোনো উত্তর আজকে আমার কাছে নেই। আজকে আমাদের মহিলা ভোট চলে যাওয়ার মূল কারণ আরজি কর। ভাবের ঘরে চুরি করে লাভ নেই। আরজি করের অন্যায় তো তৃণমূল করেনি। খারাপ ঘটনা, কুৎসিততম ঘটনা, দোষীকে শাস্তি বরং তৃণমূলের সরকার দিয়েছে। কলকাতা পুলিশ অপরাধীকে অ্যারেস্ট করছে, সিবিআইও বলেছে হ্যাঁ সেই অপরাধী। আজকের বিজ্ঞানসম্মত তদন্তের যুগে বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট, ডিজিটাল ফুটপ্রিন্ট, ডিএনএ ম্যাপিং সব কিছু দিয়ে প্রমাণ হয়েছে, শিয়ালদা কোর্টে ট্রায়াল হয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট মনিটর করেছে। কিন্তু পুরো আরজি করের দায়টা তৃণমূল কংগ্রেস আগ বাড়িয়ে নিল ওই একটি মাত্র ব্যক্তিকে তড়িঘড়ি প্রমোশনাল পোস্টিং দিয়ে। কেন সন্দীপ ঘোষকে সেদিনকে পোস্টিং দিতে হতো? কোন সুপার স্বাস্থ্যমন্ত্রীর জন্য তাকে তুচ্ছ করার জন্য এই পোস্টিং দিতে গিয়ে গোটা তৃণমূল কংগ্রেস তার মহিলা ভোট ব্যাংকটাকে নষ্ট করলো। আমরা ডিফেন্ড করেছি চ্যানেলে দিনের পর দিন। একজন মন্ত্রী, একজন বিধায়ককে যেতে হয়েছে, সে আরকেএস এর নতুন দায়িত্ব নিয়ে ঢুকেছে সন্দীপ ঘোষ, হাসপাতালে সে ঢুকতে পারছে না এমন বিক্ষোভ। মন্ত্রীকে পাঠাতে হচ্ছে, বিধায়ককে স্থানীয়কে পাঠাতে হয়েছে। কেন? কাকে তুষ্ট করার জন্য। আর কাকে তুষ্ট করতে গিয়ে আপনি টোটাল আপনার দলের যে মহিলা ভোট ব্যাংক তাকে রুষ্ট করলেন।
আজকে এই একটা ফ্লাইওভার হতে না দিয়ে যে বিরাট সংখ্যক শহরতলির মানুষ আমাদের বিরুদ্ধে খেপে গেল, সেক্টর 5-এ যাওয়া তো যন্ত্রণার। আপনি ফিরবেন নিক্কো পার্ক থেকে সন্ধ্যাবেলা, ভাবুন তো কি অবস্থা হয় চিংড়িহাটার মুখটায়। 50 মিনিট থেকে সোয়া 1 ঘন্টা আটকাতে হয়। আজকে যদি মেট্রোর কাজটা কমপ্লিট হয়ে যেত, এক ধাক্কায় তো হাফ রাশ বেরিয়ে যেত অধিকাংশ। আর এটা মানে ইকোনমিক অ্যাজ ওয়েল অ্যাজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, টাইম সেভিং টু। টাইম সেভিং, সব দিক থেকে ইকোনমিক, টাইম এবং মানি দুদিক থেকেই তো সেভিং। সেই কাজটা আটকানোর কোনো যুক্তি আমি পাইনি। এইগুলো বললে এখন বলবে আপনি কি তাহলে বিজেপি হয়ে গেছেন। কেন বিজেপি হতে হবে? যদি পূর্বতন সরকারের কোনো কাজ যেটা ঠিক হয়নি, স্পেটকে স্পেট বললে যদি বিজেপি হতে হয়, তাহলে তো ভারী মুশকিল। গণতন্ত্র অন্য, আমি মানে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আপনি সূর্যকান্ত মিশ্রকে জিজ্ঞাসা করলে উনি কি বলবেন দক্ষিণ দিকে ওঠে। আমি যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে শ্রমিক ভট্টাচার্য কি বলবে পশ্চিম দিকে ওঠেন। প্রত্যেকেই পূর্ব দিকে উঠে বলছেন। সূর্যকান্ত মিশ্র পূর্ব দিকে উঠছেন বলে বলে অরূপ চক্রবর্তী সিপিএম হয়ে যাবে, বা শ্রমিক ভট্টাচার্য পূর্ব দিকে উঠেছে বলে বললে অরূপ চক্রবর্তী বিজেপি হয়ে যাবে। এই সরলীকরণের দোষে দুষ্ট হয়েই পশ্চিমবঙ্গের এই সামগ্রিক অবস্থাটা যে খারাপ হয়েছে। আরেকটা খারাপ জিনিস হয়েছে এই যে বয়কট কালচার। রাজনীতি বিরোধিতা থাকবে, কিন্তু রাজনৈতিক বিরোধী মানে সে আমার ব্যক্তিগত শত্রু নয়। জ্যোতিপ্রিয় মল্লিকের সেই ফরম্যান, বাংলার মেধা বাংলার মনন এটা ভালো করে নেয় না যে সিপিএম এর বাড়ির বিয়ের অনুষ্ঠানে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? আমার যে বন্ধুটা ছোটবেলা থেকে আমরা একসাথে আড্ডা মারি, সে সিপিএম করে, আমি তার বাড়ির অনুষ্ঠানে যাব না? আমার একটি বন্ধু কংগ্রেস করে, আমি তার বাড়ির কোনো শুভ অনুষ্ঠান বা তার বিপদের সময় পাশে থাকবো না? এটা হতে পারে নাকি? এই সংস্কৃতি বাংলার বুকে রাজনৈতিক পরিমণ্ডল নষ্ট করেছে, এবং তার খেসারত আজকে দিতে হচ্ছে। আজকে একটা সময় আপনার মনে থাকবে, মানে আমি শুনেছি বড়দের মুখে, তখন তো আমার জ্ঞান হয়নি বা আমি জন্মাইও নি ইনফ্যাক্ট এই ঘটনা, যে ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী, জ্যোতিবাবু বিরোধী নেতা, বিধানসভায় জ্যোতি বসু তুলোধনা করছেন বিধানচন্দ্র রায়ের নেগলিজেন্সি, সরকারের ব্যর্থতা ইত্যাদি, এবং বিধানবাবু সেদিনকে বিধানসভায় পৌঁছতে পারেননি, দেরি হয়েছে। তিনি ব্যঙ্গ করছেন যে দেখুন মুখ্যমন্ত্রী বিধানসভাকেই গুরুত্ব দেন না, তিনি আসেনই বিধানসভায়। বিধানবাবু সেদিনকে অনেক পরে ঢুকেছিলেন হন্তদন্ত হয়ে। তো জ্যোতিবাবুর তীব্র টিপ্পনি হয়ে গেছে, তবে সেদিনকার মতো অধিবেশন শেষ, বেরিয়ে যাচ্ছেন সবাই। তখন জ্যোতিবাবুকে বিধান রায় ডেকেছেন, দেখে বিধানবাবু বলেছেন যে তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার মায়ের শরীরটা ভালো নেই, আমি তোমার মাকেই দেখে এলাম। এটা ছিল রাজনীতি। সিদ্ধার্থ শঙ্কর রায়ের সাথে জ্যোতি বসুর আজন্ম রাজনৈতিক বিরোধ ছিল, দুজনে অভিন্ন হৃদয়ে বন্ধু ছিলেন। এটা ছিল রাজনীতি। রাজনীতির লড়াইটা নীতির, ব্যক্তির হতে পারে না। সামগ্রিকভাবে এই পরিমণ্ডলও কিন্তু নষ্ট হয়েছে। আমি একটা জায়গায়, আমি আবার বলছি, এটা বললে লোকে বলবে বিজেপি, কিন্তু একটা জায়গায় নতুন সরকারকে অন্তত এটা অস্বীকার করলে ভাবের ঘরে চুরি করা হবে। এই সরকার প্রথম দিন থেকে বিরোধী জনপ্রতিনিধিদের কল করেছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে। আমার এখনো শরণাতীতকালে মনে রয়েছে, গত সরকারের সময় সম্ভবত একবার আমি খগেন মুর্মুকে একটি উত্তরবঙ্গের মিটিংয়ে ডাক পেয়েছিলেন। গতকাল কাকলি ঘোষ দস্তিদার গিয়েছিলেন, এটাই বলছি, এবং ইতিমধ্যে সব পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। এটা অন্য প্রেক্ষিত, কাকলিদি প্রেক্ষিত থেকে করেছেন, আমি সেটা বলছি না। কিন্তু গণতন্ত্র তো বিরোধীদের জন্য। আমরা বলি যে হাউস বিলংস টু অপোজিশন, আমরা মুখে বলবো আর কাজে উল্টোটা করবো, এটাও তো ঠিক নয়। আজকে গণতন্ত্র যদি বিরোধীর জন্য হয়, আজকে যখন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যখন বিরোধী দলের বিধায়ক বা সাংসদদের সম্মান দিয়ে ডাকছেন, সেটার যদি প্রশংসা করি, তাহলে আমাকে শুনতে হবে আমি বিজেপি হয়ে গেছি। শুনতে হয়েছে না, সাংবাদিক বন্ধুরা আজকে প্রশ্ন করছেন, তাতে তো বাস্তবটা বদলাচ্ছে না। এটার জন্য আমাকে বিজেপি হতে হবে না। আমি যদি আজকে রাহুল গান্ধীর কোনো ভূমিকার প্রশংসা করি, তার জন্য আমাকে কংগ্রেস হয়ে যেতে হয় না। ইভেন ইফ আজকের দিনে দাঁড়িয়েও সিপিএম এর তো ভোট আরো কমেছে, একটা বিধায়ক বেড়েছে, কিন্তু সিপিএম 5% থেকে 4% হয়েছে। কিন্তু আজও সিপিএম এর কর্মীরা গণশক্তির ভোটে গণশক্তিটা লাগায়। তৃণমূল যখন ভরা বাজারে ক্ষমতায়, তখন জাগো বাংলার ভোট খালি থাকতো। কেন থাকতো? এই আত্মসমীক্ষা করেছি আমরা। আজকে মমতা ব্যানার্জি কল দেওয়ার পরেও বড় নেতারা পালিয়ে যাচ্ছে। কেন পালাচ্ছে? এই আত্মসমীক্ষা করেছি। কে কে পালালো রুদ্দা? চোখ খুলে দেখুন, আপনি সাংবাদিক, ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে দেখুন। কুচবিহার থেকে কাকদ্বীপ, পুরুলিয়া থেকে কাঁথি, দেখুন না, প্রচুর পাবেন খুঁজে। পর পর বড় বড় গাড়ি নিয়ে সাইরেন বাজিয়ে আওয়াজ করে করে বিশাল বড় বড় সাদা রঙের স্করপিও নিয়ে যে প্রাক্তন মন্ত্রীরা গিয়ে যাচ্ছিলেন, তাদের আজ খোঁজ পাওয়া যাচ্ছে না। তাহলে একেবারে সবাই ভেতরে, রাস্তায় কেউ নামছে না। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শের কথা বারবার করে যারা বলেছিল, তারা আজ কোথায়?
কিন্তু তারা উচ্চঘর, কংসরাজের বংশধর। কোথায় তারা? নেতা, পুলিশ নেই, নেতাও নেই, পাইলট নেই, নেতা নেই, সিকিউরিটি নেই, নেতা নেই, কোথায়? আমারও তো প্রশ্ন। আমি তো তৃণমূল কংগ্রেস করি। 2004 সাল মমতাদি একমাত্র সাংসদ দক্ষিণ কলকাতা আমাদের। 41 বনাম 1-এর লড়াই, আসুন আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম তো, কারণ নেতারা পালায়নি। এবার 80 জন বিধায়ক রয়েছে, 29টা এমপি রয়েছে লোকসভায়, রাজ্যসভা মিলিয়ে প্রায় বোধহয় 36-37 জন আমাদের এমপি আছেন। তৃতীয় বৃহত্তম দল পার্লামেন্টে, দুটো হাউস মিলিয়ে। কোথায় তাহলে দলের নেতারা? কোথায়? এটাই তো প্রশ্ন। মমতাদি বলছেন রাস্তায় নামতে, মমতাদির কথা, মমতাদি ডান কান বাকান, ডান হাত বাহাত অজুহাত যারা ছিলেন তারা পালন করছেন তো। অরূপদা, একটু আগেই আপনি বললেন যে ধর্ণা মঞ্চে যারা গিয়েছিলেন তারা আজ কোথায়? প্রশ্ন 1, সত্যি তারা কোথায়? তারা গিয়েছিলেন কি উদ্দেশ্য নিয়ে? প্রশ্ন 2, আপনি বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইভেট নাম্বার কজন এমএলএর কাছে ছিল, কেন সামনে যেতে পারবো না? এই বৃত্তগুলো কেন তৈরি হলো? এই যে দূরত্ব তৈরি হচ্ছে, পার্টি বুঝতে পারলো না? আনফর্চুনেটলি বুঝতে পারেনি। পারলে বোধহয় আজকের দিনটা দেখতে হতো না। সময়ে যদি, দেখুন, রোগ ধরা পড়েছে, কিন্তু রোগীকে যদি ডাক্তারের কাছে ব্রিফটা ঠিকঠাক না করা হয়, ডাক্তারই বা চিকিৎসা করবে কি করে? ডাক্তারের কাছে তো ব্রিফই করা হয়নি। রোগী জানে রোগ আছে, সে যে ডাক্তারের কাছে পৌঁছে মনের যন্ত্রণার কথা বলবে, অসুস্থতার কথা বলবে, ডাক্তার মমতা ব্যানার্জির কাছে তো পৌঁছতে দেয়নি কম্পাউন্ডার। এই কম্পাউন্ডার অরূপদা, অনেক কম্পাউন্ডার, ওই যে যারা ডান হাত বাহাত অজুহাত, ডান কান বাকান, সেই কম্পাউন্ডাররা মমতা ব্যানার্জি ডাক্তারের কাছে পৌঁছতে দেয়নি রোগীকে। রোগীটার নাম তৃণমূল কংগ্রেস, তাই রোগ সারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা? দেখুন, অভিষেক, এটা ঘটনা, একটা নতুন মেথোডোলজি করে চেষ্টা করেছিল, সেটা ফেল করেছে। মানুষ থেকে শেখে। আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিন কি করবেন রাজনৈতিকভাবে। যদি উনি রাস্তায় নামেন, এই সময় যদি মার খান, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা হবেন। এই কঠিন সময়ে দাঁড়িয়ে যদি কর্মীদের পাশে থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার নেতা হবেন। আমি জানি না তিনি থাকতে পারবেন কিনা, কিন্তু রাষ্ট্রনেতা হতে গেলে, জননেতা হতে গেলে না, শব্দ চয়ন খুব ইম্পর্টেন্ট। শব্দ হচ্ছে ব্রহ্ম, একবার যদি বেরিয়ে যায় সেটাকে রোল ব্যাক করা খুব মুশকিল। যে রাষ্ট্রনেতা হয়, যে জননেতা হয়, সে কখনো এটা বলা সমীচীন নয় যে 4 তারিখের পর ডিজে বাজাবো। এটা ক্যাডার বলতে পারে, নেতা বলবে না। যে প্রকৃত রাজনেতা হবে, সে বলবে না যে শ্মশানের চুল্লি করছি, 4 তারিখের পর বিরোধীদের কাজে লাগবে। এটা রাষ্ট্রনেতার ভাষ্য হতে পারে না। এটা ভুল হয়েছে, ভুলকে অ্যাকনলেজ করতে হবে। মারাত্মক দম্ভ, মানুষকে মানুষ বলে না করা, হাব ভাব কথাবার্তা, 10টা আঙুলে কার্যত 20টা আংটি, গাড়ির বাহার, গলা থেকে সোনার চেন, বুক থেকে নেবে কার্যত পেট অব্দি চলে যাচ্ছে, এই জিনিসগুলো তো মানুষ দেখেছিল অরূপদা, তারপরেও কারোর চোখ খুললো না। আমি তো সেটাই বললাম, যে কর্মীরা জানে রোগ হয়েছে, ডাক্তারের কাছে যেতে চাইছে, কম্পাউন্ডার আটকে রেখেছে। এই কম্পাউন্ডার শুধু মানে হরিশ চ্যাটার্জির স্ট্রিটে থাকে নেই, জেলাতেও রয়েছে। জেলায় যারা বড় বড় কম্পাউন্ডার আর কি, যারা জেলার কান নাক চোখ মুখ, তারা ওখানেই আটকে দিয়েছে। আপনি বলুন তো, পশ্চিমবঙ্গের অধিকাংশ গ্রামে সবচেয়ে বড় যে অট্টালিকাটা, সেটা কেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের হবে? কেন হবে? মানুষ তো এই প্রশ্নগুলো তুলেছে। যার 15 বছর আগে খাবার জুটতো না, তার কেন অত বড় চক মিলানো বাড়ি হবে? এই প্রশ্ন মানুষ তুলেছে। মানুষ, দেখুন, দল মানুষের থেকে ডিটাচড হয়েছে। ডিটাচড হয়েও মানুষ মমতাদির উপর আস্থা রেখেছে। কিন্তু মমতাদি যে মানুষের কাছে গ্রাসরুটের ফিডব্যাক পাবে, মমতাদির কাছে ফিল্টার্ড ফিডব্যাক পৌঁছানো গেছে। সব ভালো। মমতাদি হয়তো ইয়েসম্যান পছন্দ করেছেন, যারা ভালোটাই শুধু বলবে, কিন্তু খারাপটাকে তাকে খুঁজে দেখা প্রয়োজন ছিল। আজকে এটা ঘটনা, হেরে গেলে অনেক কথা হয়, সমালোচনা হয়। আজকে তো এটা সত্যি কথাই, দল হেরে গেছে, আমরাও মুখ খুলেছি। না হারলে হয়তো আমরাও মুখ খুলতে সাহস পেতাম না। এটা তো সত্যি কথা, ভাবের ঘরে চুরি করে লাভ নেই। তাতে বাস্তবটা বদলাচ্ছে না। এই ভয়ঙ্কর হার নিশ্চিতভাবে বিজেপি রাষ্ট্রশক্তিকে ব্যবহার করেছে। এসআইআর করে যে 35 লাখের কাছাকাছি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, আপনি দেখছেন আজকে সুপ্রিম কোর্ট বলেছে ঠিকই, কিন্তু এই সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালই যখন আন্ডার অ্যাডজুডিকেশনের বিচার করছে,
প্রায় 99.96% মানুষের নাম কিন্তু উঠে যাচ্ছে ট্রাইব্যুনালে অ্যাপিল করলে। অর্থাৎ 35 লাখ মানুষ বৈধ ম্যাক্সিমামটাই, তাদেরকে বাদ দেওয়া মানে একটা লার্জার সেকশন কমিউনিটিকে আপনি নির্বাচনী আওতার বাইরে রাখলেন। 34টা সিটে কিন্তু ডিটারমাইনিং ফ্যাক্টর হয়েছে এই ভোটটা। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই ওই 34টা সিটও তৃণমূল জিতলো, তাহলেও 80 + 34 114, তাতেও বিজেপি 148+। এই জায়গাটায় যে বিজেপি পৌঁছতে পারল, নিশ্চিতভাবে আমাদের উচিত কোথায় সেই ব্যর্থতাগুলো ছিল সেই আত্মসমীক্ষা করা। নেত্রী বলছেন ময়দানে নামতে, এখনো বড় নেতারা পালিয়ে আছে। আইপ্যাকের ভূমিকা, আইপ্যাক একটা ভোটকুশলী সংস্থা, টাকার বিনিময়ে কাজ করেছে, প্রফেশনাল কোম্পানি, পালিয়ে গেছে, ছেড়ে দিন না। পাস্ট ও গন কেস ভেবে কি হবে? আইপ্যাক দেখে তো আমরা দল করতে আসিনি, আমরা মমতা ব্যানার্জিকে দেখে দল করতে এসেছিলাম। আইপ্যাক যেদিন ছিল না সেদিনকেও আমরা জিতেছি। 2011 নির্বাচন না হয় ইজি ছিল, তার আগে সিপিএম চলে যাচ্ছে বোঝা গেছিল। 2016 নির্বাচন তো টাফ ছিল, 16 নির্বাচন তো আমরা জিতেছিলাম আইপ্যাককে ছাড়াই। আমরা তো তারপরে 2021 নির্বাচনে নিশ্চিতভাবে আইপ্যাকের কিছুটা সহযোগী ভূমিকা ছিল, কিন্তু পরবর্তীকালে আইপ্যাকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু আবারও বলছি, আইপ্যাক সেকেন্ডারি এলিমেন্ট, প্রাইমারি এলিমেন্ট তো আমার পার্টি কর্মীরা। কেন পার্টি কর্মীরা যদি নেতৃত্বের কাছে পৌঁছতে পারত, যদি ওই ফিল্টারটা আটকে না যেত, যদি ওই ডান কান বাকান ডান হাত বাহাত অজুহাতরা ডাক্তারের কাছে পৌঁছানোটা আটকে না দিত, তাহলে রোগী গিয়ে ডাক্তারকে তার কষ্টের কথা বলতে পারতো। তাহলে হয়তো ডাক্তারবাবু ওষুধটা বের করতে পারতেন, কোন ওষুধটা প্রয়োজন। ডাক্তারবাবু তো ওষুধ প্রয়োগ করতে পারেননি, মমতা ব্যানার্জি ওষুধটা প্রয়োগ করতে পারেননি, কারণ কম্পাউন্ডাররা মাঝপথেই রোগীকে আটকে দিয়েছিল। ফল যা হওয়ার তাই হয়েছে, ভেন্টিলেশনে পাঠিয়ে দেওয়া হচ্ছে পেশেন্টকে। আপনি যে ওয়ার্ডের কাউন্সিলর, সেই এলাকার কনস্টিটিউয়েন্সির প্রাক্তন বিধায়ক, তার সঙ্গে কোনো কথা হয়েছে? সাম্প্রতিককালে কথা হয়নি। 4 তারিখের পর সাম্প্রতিককালে কথা হয়নি। তাকে রাস্তায় দেখা গেছে? আমি দেখতে পাইনি, কেউ দেখতে পেলে আমি জানি না। মানুষের পাশে দাঁড়িয়েছেন এমন কথা আপনার কান অব্দি এসছে? আমি আবারও বলছি, রাজনীতিটা ব্যক্তির নয়, সমষ্টির, পলিসিতে বলছিল। এটা শুধু একজন বিধায়ক বলে নয়, কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র এই রোগ সংক্রমিত ছিল, মেটাসিসিস হয়ে গিয়েছিল। ক্যান্সারিয়াস পেশেন্টের যদি মেটাসিসিস হয়ে যায়, সব অঙ্গে ছড়িয়ে পড়ে, তাহলে ভেন্টিলেশনও বাঁচে না। সেটাই হয়েছে। বাংলার মানুষ ম্যান্ডেটটা দিয়েছে, ম্যান্ডেটটাকে মানতে হবে। যতই ভাবের ঘরে চুরি করি না কেন, হ্যাঁ বিজেপি রাষ্ট্রশক্তি ব্যবহার করেছে, কাউন্টিংয়ে প্রেশার করেছে, তার বাইরে দাঁড়িয়েও বিজেপি যে ভোটটা জিতেছে সেটা বিজেপির ভোট নয়, তৃণমূলকে রিজেকশনের ভোট। আনফর্চুনেটলি বিরোধীরা, অন্য বিরোধী যারা ধর্মনিরপেক্ষ বিরোধী, সিপিএম বা কংগ্রেস, সেটাকে এনক্যাশ করতে পারেনি। দুর্নীতি কত বড় ইস্যু হয়ে দাঁড়ালো, বারবার করে যে দুর্নীতি ডিফেন্ড করার জন্য আমিও দীর্ঘদিন আপনার সঙ্গে প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করেছি, আপনাকে গলা ফাটাতে হয়েছিল। না দেখুন, দুর্নীতি এটা ঠিক, প্রচুর ক্ষেত্রে অভিযোগ, এবং তার একটা ভোট ব্যাংক ধ্বংসের তো অন্যতম কারণ। কিন্তু শুধু দুর্নীতি ইস্যু হতো না, তাহলে বিজেপিও এতগুলো রাজ্যে ক্ষমতায় আসতো না। গাজোয়ারি শুধু দুর্নীতি নয়, দুর্নীতির সাথে না মানুষের মন অনেক কারণে বিক্ষিপ্ত হয়। এবারের নির্বাচনে তৃণমূলের মেজর ভোট ব্যাংক ছিল দুটো এম, একটা মহিলা, একটা মুসলিম। মুসলিম ভোট ব্যাংক চলে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এসআইআর আন্ডার অ্যাডজুডিকেশন। এটা সত্যি কথাই যে অন্তত 34টা সিট, আমি বারবার বলছি, সেটার জন্য আমরা হেরেছি। আরেকটা হচ্ছে মহিলা ভোট ব্যাংক। আরজিকর কিন্তু মহিলাদের মননকে খুব আঘাত করেছিল। 90 দিন আপনাকে শোতে পার্টিসিপেট করতেও হয়েছিল। তারপর যদিও একটা সময় আরজিকর ইস্যুতে দলের বিরুদ্ধে কার্যত বেশ কিছু কথা চলে যাওয়ায় মুখপাত্রের পদও আপনাকে হারাতে হয়েছে। না, দলের বিরুদ্ধে আমার কোনো কথা যায়নি। যারা তখন মিডিয়াটা দেখভাল করতেন, সেই নেতৃত্ব শিফট হয়, নতুন যারা দেখভাল করতে এসেছিলেন, ব্যক্তিগত অসুখের কারণে প্রথম দিনেই আমাকে বাদ দিয়েছিলেন। তারাই আজকে তারা আজকে নেই, আমি কিন্তু রাস্তায় রয়েছি। ববি হাকিমের সঙ্গে কোনো রকম কথাবার্তা হয়েছে? ববিদা আজকেও ফোন করেছেন এই সিদ্ধান্তের পরে। ববিদা কিছু জানতে চেয়েছেন, আমি ববিদাকে বলেছি, মালাদি চেয়ারপারসন, তার সাথেও কথা হয়েছে। অ্যাজ এ পলিটিশিয়ান আমি ববিদাকে নিয়ে কোনো মন্তব্য করবো না, কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং, ববিদা ইজ এ গুড হিউম্যান বিং। ববিদা মানুষ হিসেবে অনেকের থেকে বড় মনের। মালাদি পুরোটা শুনে, আমি ববিদাকেও যে কথা বলেছি, মালাদিকেও সে কথা বলেছি। প্রকাশ্যে তারা বলতে পারবেন না, স্বাভাবিক। তারা শুনেও বলেছেন যে
থাক, সেটা না হয় নাই বা বললাম। অন্তত এইটুকু বলতে পারি, তারা প্রকাশ্যে বলতে পারবেন না, কিন্তু তারা আমার কথাগুলোকে সহমত প্রকাশই করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ফোন পেয়েছেন বা কোনো প্রত্যাশা রাখেন ফোনের? না দেখুন, মমতাদি যেই স্তরের নেত্রী, খুব স্বাভাবিকভাবেই মমতাদি কেন আমায় ফোন করবেন? আমি নিচুতলা কর্মী, সেটা আমি প্রত্যাশাও করি না যে মমতাদির মতো নেত্রী আমাকে ফোন করবেন। কেন করবেন? এটা তো সেটা করলে আমি অবাক হব। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি যেহেতু ওর স্টাইল অফ পলিটিক্স একটা অন্য ঘরানার সে আনতে চেয়েছিল, আমার প্রাথমিকভাবে পছন্দই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই স্টাইল অফ পলিটিক্স, এবং টু বি ভেরি অনেস্ট ও চেষ্টা করেছিল। কিন্তু আবারও বলছি, একজন রাজনেতার ভাষা, শব্দচয়ন খুব জরুরি। আমি আজও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা থাকবেন যদি আজ রাস্তায় নামেন, কর্মীদের, আক্রান্ত কর্মীদের পাশে গিয়ে দাঁড়ান, তিনি প্রয়োজন মার খেতে পারেন। মমতা ব্যানার্জি মার খেয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন বলেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন। শুভেন্দু অধিকারীও কিন্তু প্যারাসুটে করে আসেননি, লড়াই করে, আন্দোলন করে যোগ্যতা অর্জন করতে হয়, কেউ উত্তরাধিকার সূত্র দেয় না। ক্ষমতার দম্ভ যে জায়গায় গিয়ে পৌঁছেছে, তাতে এই মুহূর্তে কতিপয় কয়েকটা জায়গা বাদ দিয়ে এই মুহূর্তে ক্ষমতা থেকে নেই, রাস্তাতেও নেই, পরিস্থিতি তৈরি হয়ে গেল। কর্মীরা কোথায় যাবে? আনফরচুনেট তো, কর্মীদের ধরে রাখা যাচ্ছে না কেন? যখন আমরা একজন সাংসদ ছিলাম, আমি তো বললাম তোমায়, একজন সাংসদের দল তৃণমূল কংগ্রেস, তখন তো কর্মীদের অসুবিধা হয়নি। জনস্রোত ছিল মমতা ব্যানার্জির পেছনে, হ্যামলিনের বাসিয়ালা ছিলেন মমতা ব্যানার্জি। সিঙ্গুরের সময় 29টা এমএলএ, সৌগতদা হেরে গিয়েছিল, আমাদের ঢাকুরিয়া থেকে বনগায় গিয়ে জিতে তারপর বিরোধী দল হয়েছিল, বিরোধী দলনেতা হতে পারছিল না তখন। বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা, সে তো 92 ব্রিগেডে, সে তো বহু আগে, তখন আমি স্কুলে পড়ি। তো সেই সময়ের একটা অন্য ফ্লো কংগ্রেসের, তৃণমূলের সবচেয়ে খারাপ সময় ছিল 2004-2006। ওই তৃণমূলের কর্মীরা তো ময়দান থেকে পালায়নি। সিঙ্গুরের সময় তো আমি নিজে মার খেয়েছি, সমস্ত কর্মীরা মার খেয়েছে গোটা রাজ্য জুড়ে। আপনি এসএসকেএম এ ভর্তি ছিলেন, সৌগত রায় ভর্তি করেছিলেন। আমাকে সিঙ্গুরের ওই তাপসী মালিকের ইনসিডেন্টের পর যখন বন্ধ দেখা হয়েছিল, আমাকে এমন মারা হয়েছিল, আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম বাঘাহতিনে। তখন সৌগত তার আগে আমাদের এমএলএ ছিলেন, সৌগত তার নিজে আমাকে নিয়ে গিয়ে এসএসকেএম এ ভর্তি করেন। তারপর বাঘাহতিন হসপিটাল, সিপিএম এর হাতে মার খেয়েছি বলে তো আমাদের সুবিধাটা হচ্ছে কি, আমরা মার খেয়ে সিপিএম এর আমলে পিঠের চামড়া মোটা হয়ে গেছে, যার জন্য ওই শাসকের ক্লেদ বা মেদ খুব একটা স্পর্শ করেনি থ্যাঙ্কফুলি, তাই বিরোধী আসনে বসতে আমাদের অসুবিধা হবে না। অরূপদা, কতটা দুঃখ হচ্ছে 1998 থেকে 2026, তারপরে 2026 বিধানসভা নির্বাচনের এই শোচনীয় পরাজয় ফলাফলের, তারপর এই কথাগুলো কার্যত কলকাতা পুরসভায় তৃণমূল কংগ্রেসের ঘরের যে ভাঙনের জায়গাটা অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষের হাত দিয়ে সূত্রপাত হলো। কতটা দুঃখ, কতটা যন্ত্রণা, কষ্ট হয়েছে। এই দলটার জন্য তো দেখুন কেরিয়ারও স্যাক্রিফাইস করেছি অনেকটা আমরা। আমি 96 সালে কলেজে ভর্তি হয়েছি, ছাত্র পরিষদ তখন শেষ দিকে একেবারে। আমরা তৃণমূলের জন্ম থেকে, মানে প্রথম দিনের তৃণমূল একেবারে। সেই সময় তারপরে কর্মসূত্রে বাইরে গেছি, ভোটের সময় মানে কিভাবে আমরা ছুটি নিয়ে চলে আসতাম বলে বোঝাতে পারবো না বাইরে তখন। তার পরবর্তীকালে যাতে এখানে থাকতে পারি, চাকরিতে কম্প্রোমাইজ করে, প্রমোশন না নিয়ে, মায়না না বেড়েছে, মায়না কমে গেছে উল্টে, তবু আমরা এখানে থেকেছি যাতে পার্টিটা করতে পারি। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ প্রথম জিতেছে, অরূপ ভদ্র আমাদের জেলা সভাপতি, মনাদা গোটা জেলা আমাকে ঘোরাতো, যেহেতু আমি ভালো বলতাম। সমস্ত জায়গায় মিটিং অর্গানাইজেশনাল দায়িত্বে, তখন ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি জেলার। পরে যুব থাকাকালীন তো শুভেন্দু অধিকারী আমার রাজ্যের সভাপতি, আমি জেলার জেনারেল সেক্রেটারি। দিনের পর দিন রাজনীতি করেছি, সংগঠন করেছি, তিল তিল করে 2015 সালে দল বলল তোমাকে কাউন্সিলরে লড়তে হবে। লড়েছি, কর্পোরেট তো করা যায় না, কাউন্সিলরশিপ করে চাকরি ছেড়ে দিয়েছি। এক কথায় কেরিয়ার স্যাক্রিফাইস করেছি। যদি কামানোর জন্য হতো তাহলে তত বড় চাকরি ছেড়ে আসতাম না। এই পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসর্ট অফ স্কাউন্ড্রেলস। না, কেন হবে? আজকে ভালো শিক্ষিত ছেলেমেয়েরা তারা যে দলে হোক রাজনীতিতে আসুক, নইলে সত্যি সত্যি পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসর্ট অফ স্কাউন্ড্রেলস হয়ে থাকবে। সেটা হবে না। পশ্চিমবঙ্গের মেধা, পশ্চিমবঙ্গের মনন, সেটা আমার মনে হয় না করতে দেবে। যে দল খুশি করুক, ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে আসুক। এটা হতে পারে না যে শুধু চোর চিটিংবাজরাই রাজনীতির সাম্রাজ্য চালাবে। যার কোয়ালিটি আছে, যার যোগ্যতা আছে, সেই আগামী চালাবে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অরূপ চক্রবর্তীর চোখে মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে, যেহেতু তিনি মুখ্যমন্ত্রী,
তিনজন যদি সফলতম মন্ত্রী হন, প্রথম নাম সুব্রত মুখোপাধ্যায়, তার পঞ্চায়েত দপ্তরের পারফরমেন্সের জন্য 2016 সালের ওই ভয়ঙ্কর রেজাল্ট, ওই ম্যাসিভ প্রচারের পরেও দাঁড়িয়েও, নারদার প্রচারের পরে দাঁড়িয়েও। দ্বিতীয় নাম যদি ডক্টর অমিত মিত্র হয়ে থাকে, অর্থনীতিকে ওইভাবে ধরে রাখা। তৃতীয় নাম পরের দফার শুভেন্দু অধিকারী, অ্যাডমিনিস্ট্রেটর শুভেন্দু অধিকারী। পরিবহন মন্ত্রী হিসেবে তিনি যে সফলতার ছাপ রেখেছেন, ভাবের ঘরে চুরি করে লাভ নেই। 2019 সাল, তৃণমূল 22, বিজেপি 18 লোকসভার ফলে দেশে বিজেপির ওই ম্যাসিভ সরকার, সমস্ত তৃণমূলের পার্টি অফিস দখল। আজকে শুভেন্দু অধিকারীর অভাব অনুভূত হচ্ছে। আজকে যদি একটা শুভেন্দু অধিকারী থাকতো না, কর্মীরা বলতো না যে নেতা পালিয়ে গেছে। শুভেন্দু অধিকারী সেদিনকে পালায়নি, তৃণমূলে ছিলেন, পরে বিজেপিতে গেছেন। তৃণমূলের পার্টি অফিসগুলো একা দাঁড়িয়ে উদ্ধার করেছিলেন, আরামবাগ, গোঘাট, খানাকুল, মালদা, উত্তর দিনাজপুরে। আজকে শুভেন্দু অধিকারীর অভাব অনুভূত হচ্ছে বই কি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে বলে তাকে তেল মারার জন্য বলছি না, বাস্তবকে অস্বীকার করা যায় না। শুভেন্দু অধিকারী সেদিনকে তো কোন ঠাসা ছিলেন, সেন্ট্রালে বিরোধী ওইরকম ক্ষমতায় বিজেপি, রাজ্যে পার্টি অফিস দখল হয়ে গেছে। অধিকাংশ পার্টি অফিস কে খুলিয়েছিল? সেদিনকার তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। আজকে সেই শুভেন্দু অধিকারীরা কোথায়? পাচ্ছি না তো দেখতে। আমি তো চাই অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারী রোলটা নিক, রাস্তায় যাক, মার খাক, কিন্তু কর্মীদের পাশে থাকুক, আমরাও বুক ফুলিয়ে পাশে থাকবো। কোথায় বাকি নেতা মন্ত্রীরা? একা অভিষেককে দোষ দিলে হবে? যারা মমতা ব্যানার্জির পরিবৃত হয়ে থাকতেন, 6টা পাইলট কার, 24খানা সিকিউরিটি, কেউ ওয়াই, কেউ জেড, কেউ এক্স, কত কি সব ক্যাটাগরি, তারা কোথায়? কোন ক্যাটাগরিতে আছে তারা আজকে? শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলেছেন, আপনিও বললেন, বিরোধীদের সমান সমান সুযোগ দেওয়া বিধানসভার ক্ষেত্রে। একেবারে প্রথম বিধায়ক হিসেবে যখন শপথ নিচ্ছেন, তখন সেই দিনই শুভেন্দু অধিকারী বলেছিলেন, আরো অনেকগুলো বিষয়ে বলেছেন। শ্রমিক ভট্টাচার্য তার সঙ্গে যোগ করেছেন। আপনি উল্লেখও করলেন যে যাতে বিরোধীদের ওপরে আক্রমণ না হয়। এই ভূমিকাটা, এই বক্তব্যটা এবং কার্যক্ষেত্রে প্রয়োগ কতটা পজিটিভ বার্তা বলে আপনার মনে হয়? না, এইটা গণতন্ত্রের একটা গুড সাইন যে পশ্চিমবঙ্গ মানে রাজনীতিক হানাহানি, সেটা কোথাও একটা এন্ড হওয়ার প্রয়োজন রয়েছে। পশ্চিমবঙ্গ মানে ভোটের পরে বিরোধী কর্মী, সিপিএম এর সময় থেকে বা তার আগে কংগ্রেস, 1970 সাইবারি সিপিএম এর সময় আমরা দেখেছি পঞ্চায়েত স্তরে বাড়িতে সাদা ধান পাঠিয়ে দেওয়া। তারপর তৃণমূলের সময় অভিযোগ উঠেছে, অস্বীকার করে ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই। আর এটাও ঘটনা, সব কেন নিতে হবে? কেন সব সব জেলা পরিষদ আমার হতে হবে? কেন সব আসন? কেন ঝালদা একটা পুরসভা? কংগ্রেস তো জিতেছিল, সেই পুরসভাটাও কেন নিতে হবে? তাহেরপুর একটা পুরসভা সিপিএম জিতেছে, সেই ওসিকে কেন বিকেল বেলায় ট্রান্সফার করতে হবে? আজকে কি হলো? আজকে তো মানুষ ট্রান্সফার করে দিল। সেদিনকে যদি এই জিনিসটা ভাবা হতো, গণতন্ত্র বিরোধী স্পেস, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। বিজেপি আমি জানি না আগামী দিন কি করবে, কিন্তু দেখুন, আবারও বলছি, যেটা সদর্থক কল সেটাকে সদর্থক বলবো। যে ঠিক যেভাবে, যা শেষ করিনি, ঠিক যেভাবে আমি এই চিংড়িহাটা ফ্লাইওভারের মেট্রোর কথাটা বললাম, সেটা যেরকম পজিটিভ মুভ, তেমনি আবার একইভাবে গরিব হকারের পেটে লাথি মারাটাও সমর্থনযোগ্য হতে পারে না। গরিব মানুষের রুটি রুজি সেটা কেড়ে নেওয়া কোনো সরকারের পজিটিভ কাজ হতে পারে না। বিরোধীর জায়গা থেকে খারাপ কাজের বিরোধিতা করব, ভালো কাজ হলে মুক্ত কণ্ঠে প্রশংসা করবো, এটাই বিরোধীর কাজ। 4 তারিখ ভোটে জেতা, 9 তারিখ ব্রিগেডের শপথ, এবং তারপর পর আমরা দেখেছি এখনো পর্যন্ত যা যা স্টেপ, আপনার চোখে এখনো পর্যন্ত নতুন সরকার এবং নতুন মুখ্যমন্ত্রীর ভূমিকা। একটা জিনিস পজিটিভ হয়েছে, দেখুন, আগের সরকার মানে আমাদের সরকারের সময় তো সেন্ট্রাল টাকাটা আমরা পাচ্ছিলাম না, তার ফলে ওভারঅল রাজ্য বঞ্চিত হচ্ছিল, যে কারণেই হোক। তারা তাদের মতো যুক্তি দেবেন, আমরা বলেছি আমাদেরকে বঞ্চনা করা হয়েছে। নতুন সরকার, আমি দেখলাম সংবাদ মাধ্যমে, আমি সত্যি মিথ্যে জানি না, সম্ভবত 39,000 কোটি টাকা জল জীবন মিশনে তারা পেয়েছেন। যদি সেই ধরনের ফান্ড পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়, তাহলে আখেরে বাংলার মানুষ বেনিফিটেড হবেন। এবং শুভেন্দু অধিকারী রাজনীতির বাইরে গিয়েও বলতে পারি, আমি তো সে যখন রাজ্যের সভাপতি ছিল আমার যুবর, আমি তাকে কাছ থেকে দেখেছি, সে গুড অ্যাডমিনিস্ট্রেটর। পরবর্তীকালে পরিবহন মন্ত্রী থাকার সময় দেখেছি। যদি শুভেন্দু অধিকারী তার এক্সপার্টাইজ প্রয়োগ করতে পারেন, কারণ বিজেপির স্ট্রাকচারে কতটা সে স্বাধীনভাবে কি করতে পারবে সেটা তো আমি বলতে পারবো না, ভেতরে তাদের অন্দরমহলের বিষয়। কিন্তু যদি শুভেন্দু অধিকারী সঠিকভাবে রাজ্যের জন্য ফান্ড আনতে পারেন, যদি রাজ্যের প্রজেক্টগুলোকে চালু করতে পারেন, যে প্রজেক্টগুলো দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে, যদি ধর্মীয় হানাহানির ঊর্ধ্বে উঠে বিজেপি শুধু ডেভেলপমেন্টাল এজেন্ডায় পলিটিক্স করতে পারে,
সেটা রাজ্যের জন্য শুভ হবে। কিন্তু শুধু যদি ধর্মীয় এজেন্ডাই আবার চলে যায়, আমি দেখলাম কালকেও মীরা রোডে, যেহেতু এখন এই কোরবানি নিয়ে একটা সমস্যা হচ্ছে, বকরি ঈদ রয়েছে সামনেই, ঈদের শুভেচ্ছা সকল সংখ্যালঘু মানুষকে, সেখানে যেহেতু গোকরবানি বন্ধ, সেখানে ওই একটি দল, এরা কোনো রাজনৈতিক দল বলে আমি বিশ্বাস করি না, এরা লুম্পেন সংখ্যালঘু সম্প্রদায়ের ইয়ের মধ্যে একটি ইয়ে নিয়ে সুর নিয়ে ঢুকে গেছেন। এইটা রাজনীতি হতে পারে না। যদি এই রাজনীতির বাইরে গিয়ে ডেভেলপমেন্ট এজেন্ডায় যারা রাজনীতি করেন, আদারাইজেশনের রাজনীতি না করেন, তাহলে নিশ্চিতভাবে বিজেপি পশ্চিমবঙ্গের মানুষের জন্য, কেন্দ্রীয় সরকার যেহেতু তারা নিজেরা বারবার ডাবল ইঞ্জিন বলেছেন, সত্যি তো, যদি অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা পায় মহিলারা, উইমেন এম্পাওয়ারমেন্টে কাজ হবে, এটা তো অস্বীকার করে লাভ নেই। কিন্তু আবারও বলবো, এই ক্ষেত্রে যেন বিভাজন না হয়, যে হিন্দু সেও এই সরকারের, যে মুসলমান, যে খ্রিস্টান সেও এই সরকারেরই। সরকার সকলের হোক। আমি প্রশ্নের জায়গাটা এবারে শেষ করে আনবো, আমাদের লাইভ অরূপ চক্রবর্তীর বক্তব্য শেষ করে আনবো। আপনি ইতিমধ্যেই বলেছেন যে গঠনমূলক বিরোধিতার জায়গা এবং তারই সঙ্গে সরকারের যা যা স্টেপ পজিটিভ জায়গাকে অবশ্যই করে সমর্থনের জায়গা। আমি জানি এই প্রশ্নটা আপনি বিরক্ত হবেন, বিজেপিতে যোগদান কবে করছেন? বাইনারির বাইরেও টার্সিয়ারি আছে। তৃণমূল কোনো সিদ্ধান্তে অপছন্দ হওয়া মানেই বিজেপি, এর বাইরেও বৃহত্তর রাজনীতি আছে। পার্সোনাল ইজ পলিটিক্যাল। যেমন ধরুন, আপনি আজকে এই সময় আছেন, আগে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে ছিলেন। আজকে যদি আমি বলি আপনি কালকে এই সময় না থেকে আরেকটি প্রতিপক্ষ সংবাদ মাধ্যমেই যাচ্ছেন, আপনি তো একটা ইন্ডিপেন্ডেন্ট ইউটিউব চ্যানেলও খুলতে পারেন। না হয় কেউ কেউ ইউটিউবেই থাক, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বেঁচে থাক। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের অবস্থানটা তো খুব ভালো জায়গায় নেই। তাই আসুক না, আমরা যদি এই অকালের স্বপ্ন দেখি, কার তাতে কি? ভালো লাগলে বিজেপিও কেউ যেতে পারে, কেউ সিপিএমও যেতে পারে, কেউ কংগ্রেসও যেতে পারে, কেউ তো কোথাও নাও যেতে পারে। সময় উত্তর দিক, সময়ের জন্যই অপেক্ষা করি না হয়। এই সময়ের প্রশ্ন, যেহেতু সময়ের কথা চলে এলো, তৃণমূল কংগ্রেস ছাড়ছেন কবে? আমি পথ ছেড়েছি, পথ ছাড়িনি। নেত্রী যদি পথে থাকেন, দল যদি পথে থাকে, রাস্তার রাজনীতি করেছি, বিরোধী থেকে করেছি। ক্ষমতার ক্লেদ বা মেদ এখন আমার এতটা শরীরে ইয়ে হয়নি যে বিরোধী থাকতে পারবো না। আমি বিরোধীতেই আমরা স্বচ্ছন্দ ছিলাম, অসুবিধা হবে না। সবসময় যে শাসকেই হতে হবে তারও তো কোনো মানে নেই। শাসক হলেও ক্ষতি নেই, শাসক যদি ভালো কাজ করে শাসকেরও হতেই পারে, কিন্তু তার মানে বিরোধী হতে পারবো না, এটাই বা আপনাকে কে বলবে? শেষ প্রশ্ন, দল থাকবে তো অরূপদা? সময় বলবে, মানুষ বলবে। গণতন্ত্রে মানুষের থেকে বড় কেউ নেই, মানুষ কখনো ভুল করে না। অনেক ধন্যবাদ অরূপদা আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা কথা বললাম অরূপ চক্রবর্তীর সঙ্গে, একেবারে সবেমাত্র কমিটি থেকে বেরিয়ে এসেছেন এবং এই সময় লাইভে স্টুডিওতে এসেছেন। নানান প্রশ্ন, হয়তো আরো অনেক প্রশ্ন যার উত্তর খুঁজতে হবে। তবে অরূপদা বলছেন এই সময় লাইভে এসে সময় বলবে, আমরাও অপেক্ষা করব সময় আর কি কি বলে, রাজ্যের কোথায় কোথায় কি কি বলে, সেই সময়ের খোঁজে এই সময় চোখ রাখবেন এই সময় লাইভে। ভালো থাকবেন।